কি সম্ভব? আপনি দামি কাপ পরছেন, দামি ঘরে বাস করছেন, দামি জিনিসের উপর টাকা খরচ করছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার টাকা কমছে না, উল্টো টাকা আরো বেড়ে যাচ্ছে। বন্ধুরা, এটা অবশ্যই সম্ভব। আজ থেকে ৫,০০০ বছর আগে ব্যাবিলন শহরে আরকদ নামের একজন ধনী মানুষ ছিল। তার কাছে ধনী মানুষের মতো পোশাক, দামি খাবার এবং দামি জিনিসের কোনো অভাব ছিল না। সে যে টাকা খরচ করত তার কয়েক গুণ টাকা উপার্জন করত। এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সে কি করত? এই প্রশ্ন তার বন্ধুদের মাথায়ও এসেছিল। তার কিছু পুরনো বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে, তুমি ব্যাবিলন শহরের সবচেয়ে ধনী মানুষ, তুমি নিজের পরিবারকে দামি কাপড় এবং দামি খাবার দাবার দিতে পারো, কিন্তু আমরা দিতে পারি না। আমরা তো একই সঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে খেলাধুলা করতাম, কিন্তু তুমি এসব বিষয়ে আমাদের থেকে খুব বেশি ভালো ছিলে না, আর না তুমি আমাদের থেকে বেশি পরিশ্রম করেছো। তাহলে কি তোমার ভাগ্য ভালো, এই জন্য তুমি এত ধন পেয়েছো? এই ব্যাপারে আরকদ বলেন, ভাগ্য সবসময় মানুষের ভালো করে না। যে মানুষ ভাগ্যের দৌলতে টাকা ইনকাম করেছে পরে সে ভাগ্যের কারণেই বরবাদ হয়ে গেছে। কথাটা ঠিকই যে জিনিস ভাগ্য, যেমন অনেকে কোটি টাকার লটারি পায় কিন্তু সেটা খুব তাড়াতাড়ি চলেও যায় এবং এতটা গতিতে, মানে যে গতিতে টাকাটা আসে। আর এটার প্রমাণ আপনারা অনেক লটারি বিজেতাকে দেখেই পেয়ে যাবেন যে ৭৫% লটারি বিজেতা ১০ বছরেই তাদের টাকাকে বরবাদ করে ফেলে। মানে কোটি টাকার লটারি জেতার পরেও ৫ থেকে ১০ বছর পরে সে আবার সেখানেই এসে যায় যেখানে সে আগের অবস্থায় ছিল। তাই আরকদ তাদেরকে বলে, সে ভাগ্যের জন্য নয়, সে পরিশ্রম করেই ধনী হয়েছে। আর এটা শুরু অনেকদিন আগে, যখন সে এক জমিদারের সঙ্গে মিলিত হয়েছিল যার নাম আলগামিস ছিল। আলগামিস আরবকে টাকার বিষয়ে একটি নিয়ম শেখায়, যেটা হলো আপনি টাকা সঞ্চয় করে ভালো জায়গায় ইনভেস্ট করলে সেটা আপনার গোলাম হয়ে যায়। আর কম্পাউন্ডিং এর ফলে তার সাথে তার বাচ্চাও আপনার জন্য কাজ করতে থাকে। যে টাকাটাকে আপনি ফালতু খরচ করেন সেটা আপনার হাত থেকে চলে যায়। এরপর বলেছেন, সে তার জীবনে মানি ম্যানেজমেন্টের ৪টি নিয়ম শিখেছে, যেটা সে তার জীবনে অনুসরণ করেছে। এটা শুনে তার বন্ধুরা বলে, তুমি আমাদেরকেও কি এটা শেখাতে পারবে? কারণ আমাদের পকেট সব সময় খালি থাকে, টাকা ইনকাম করলেও সেটা থাকে না। এজন্য আরকদ তাদেরকে ৭ দিনের জন্য ৭টি নিয়মের কথা বলে। এটা এমন কৌশল যেটা হাজার বছর ধরে ধনী মানুষেরা অনুসরণ করে আসছে। এতে ধনীরা সুখী ও আরামদায়ক জীবন যাপন করত এবং এই কৌশলটিকে সে তার ছেলে মেয়েকে শেখাতো। সে আবার তার বাচ্চাকে শেখাতে, এজন্য ধনী মানুষের ছেলে মেয়েরাই ধনী হতো আর গরিব মানুষ সব সময় মজুরি করত। কিন্তু বন্ধুরা, এখন আর এমন হবে না, কারণ আমাদের কাছে ইউটিউব রয়েছে এবং আমার এই চ্যানেল রয়েছে, যার মাধ্যমে আমি আপনাদের কাছে সেই সব তথ্য পৌঁছে দেব যাতে আপনাদের জীবনে টাকার সমস্যা না থাকে। এই 7টি রুলসকে দেখে নিন। আরকদ বলেছেন, আমি ধনী হওয়ার রাস্তা তখন খুঁজেছিলাম যখন আমি বুঝতে পেরেছি আমার বেতনের একটি অংশ আমার জন্য কাজ করতে পারে। তখন তার বন্ধুরা বলেন, একটি অংশ কেন, পুরো বেতনই তো তোমার। এতে আরকদ বলে, পুরো বেতন আমার কেমন করে? কেন তুমি টেলারকে বেতন থেকে টাকা দেবে না? কেন তুমি বাড়ির মালিককে বাড়ি ভাড়া দাও না এবং খাওয়ার জন্য বাজার থেকে যা কিছু কিনে থাকো সেটাও তোমার স্যালারি একটা অংশ হয়ে থাকে? তাহলে আগের মাসের বেতন থেকে আপনার কাছে কতটা থাকলো, এমনকি আগের বছরের বেতন থেকে তোমার কাছে কত টাকা আছে? তাই তোমার বেতন তাদের সবার জন্য, শুধু তোমার জন্য নয়। আর তুমি সারা বছর যদি এভাবে চলতে থাকো তাহলে তুমি সারা জীবন এদের গোলাম হয়ে থাকবে। তাই তোমার ধনী হওয়ার রাস্তা তখন শুরু হবে যখন তুমি যদি 10 কয়েন পাও তাহলে খরচ করার সময় 9টি কয়েন খরচ করো এবং একটি কয়েন তোমার নিজের জন্য রাখো। তাহলে সারা বছরে তোমার কাছে 12টি কয়েন থাকবে। এতে তোমার মানি ব্যাগ অনেকটা ভরে থাকবে। এতে তুমি অনেকটা স্বস্তিতে থাকবে। এরপর বন্ধুরা সেখান থেকে চলে যায় এবং পরের দিন তারা যখন আরবদের সঙ্গে দেখা করে তখন তারা বলে তাদের ইনকাম তাদের খরচের জন্য যথেষ্ট নয়, তাই সেই টাকায় সঞ্চয় করা তো দূরের কথা। সেদিন আরকদ তার বন্ধুদেরকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, এতে তারা চিন্তায় পড়ে যায়। সে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কার কার মানি ব্যাগ মাসের শেষে খালি থাকে, অর্থাৎ মাসের শেষে ব্যাংক ব্যালেন্স শূন্য থাকে? তার বন্ধুরা সবাই হাত উঁচু করে। আরকদ তাদের বলে, তোমাদের সকলের স্যালারি তো আলাদা আলাদা হয়, কারো বেতন কম কারো বেতন বেশি, তাহলে সবার মানি ব্যাগ কি করে শূন্য হয়? এই কথা শুনে তার বন্ধুরা বুঝতে পারে যখন মানুষের স্যালারি বাড়ে তখন তার খরচও বেড়ে যায়। তখন আরকদ বলে, মানুষ যে খরচগুলি করে তার বেশিরভাগ তাদের প্রয়োজনীয় নয়, এগুলি তাদের ইচ্ছা হয়ে থাকে। মানুষ এগুলির পার্থক্য বুঝতে পারে না। তাই আপনি এটা মানুন যে আপনার বেতন 10 কয়েনের জায়গায় 9 কয়েন হয়ে গেছে এবং একটি কয়েনকে কোনো একটি জায়গায় লুকিয়ে রাখুন। এতেও তোমার পকেট শূন্য হয়ে থাকবে, যেটা এতদিন হয়ে আসছিল, কিন্তু এতে তোমার কাছে একটি কয়েন বেঁচে যাবে। এই কয়েনটিকে তুমি সঞ্চয় করো আর চেষ্টা করুন বেশি বেশি সঞ্চয় করতে। দ্বিতীয় দিন তার বন্ধুরা চলে যায়। পরের দিন যখন তারা আসে তখন আরকদ তাদের তৃতীয় নিয়মটি বলে, যেটা হলো সঞ্চয়কে বহু গুণ বাড়িয়ে ফেলা। অর্থাৎ যখন আপনার সঞ্চয়ের অভ্যাস হয়ে যাবে এবং বাড়তি খরচ করবেন না তখন সঞ্চয়কে মাল্টিপ্লাই করুন। আর এখানেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়ে যায়, কারণ সঞ্চয় আপনাকে দারিদ্র্য থেকে বাঁচাতে পারে কিন্তু ইনভেস্ট থেকেই আপনি ধনী হতে পারবেন। যেমন আরকদ যখন প্রথম সঞ্চয় করে তখন সে তার টাকাকে একজন কামারকে ধার দিয়েছিল, আর কামার তাকে প্রতি 4 মাস পর কিছু টাকা সুদ হিসেবে দিত এবং আরকদ সেটাকে অন্য জায়গায় ইনভেস্ট করে দিত এবং সেটা থেকে যে টাকা মিলত সেটাকে আবারও কোথায় ইনভেস্ট করে দিত। আর সকল ইনভেস্ট থেকে যে টাকাটা সে ইনকাম করত সেটাকে আবার রিইনভেস্ট করে দিত। আর এই পদ্ধতি এভাবে চলতে থাকে।
যখন সে তার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নি শুরু করেছিল তখন সফলতা তার থেকে অনেক দূরে ছিল। কিন্তু যখন তিনি এই পথে চলতে থাকে তখন তিনি বুঝতে পারেন এটা দূর থেকে দেখে মুশকিল মনে হলেও একবার রাস্তায় চলা শুরু করলে প্রত্যাশার অনেক আগেই সফলতার শীর্ষে পৌঁছে যাবেন। কারণ কম্পাউন্ডিং এর পাওয়ার আপনাকে সাহায্য করবে এবং আপনি যখন নিজের টাকা বৃদ্ধি হতে দেখবেন আপনার ভালো লাগবে। তবে ওই সময় ইনভেস্ট করা অনেক মুশকিল ছিল, কারণ ওই সময় ব্যাংক, স্টক মার্কেট বা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি ছিল না। আজকের সময় ইনভেস্ট করা আমাদের পক্ষে অনেকটাই সহজ, আর আপনি ঘরে বসেই আপনার মোবাইল থেকে ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি স্টকে টাকা লাগাতে চান তাহলে এম স্টকের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন, যেটাকে এক ফাইন্যান্সিয়াল কোম্পানি মিরা অ্যাসেট তৈরি করেছে। তারপর চতুর্থ দিন যখন তার বন্ধুরা আরবদের সঙ্গে দেখা করে তখন আরকুট তাদেরকে একটি গুরুত্বপূর্ণ নিয়ম বলে, সেটা হলো ব্যাড লাক যে কোনো সময় যে কারো ভাগ্যে আসতে পারে। কারণ বড় রিস্কে বড় রিটার্ন পাওয়া যায়, যারা বড় রিস্ক নেই সেখানে বড় লোকসান হওয়ার সম্ভাবনা থাকে। তাই ইনভেস্টমেন্টের প্রথম নিয়ম হলো আপনার ইনভেস্টকে সিকিউর করুন। পৃথিবীর সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন, ইনভেস্টিং এর প্রথম নিয়ম হলো টাকাকে নষ্ট করো না। এবং ইনভেস্টিং এর দ্বিতীয় নিয়মটি হলো প্রথম নিয়মকে কখনো ভুলবে না। একবার যদি আপনি টাকাকে নষ্ট করা শুরু করেন তাহলে জীবনে যতই টাকা ইনকাম করতে থাকুন না কেন সেটাকে খরচ করে ফেলবেন। তাই আরকুট বলেছেন, আপনার যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে নলেজ না থাকে তাহলে কোনো বিশেষজ্ঞ এক্সপার্ট এর কাছ থেকে পরামর্শ নিন। বেশি রিটার্ন কামানোর জন্য চেষ্টা করুন এবং আপনাকে চেষ্টা করতে হবে, কিন্তু আপনার প্রাথমিক লক্ষ্য থাকবে লোকসানকে অ্যাভয়েড করা, বেশি রিটার্ন কামানো নয়। 5 নম্বর রুল হলো নিজের বাড়ি থাকতে হবে। আরকুট বলেছেন, ভাড়া বাড়ির চেয়ে নিজের ঘর থাকা অনেক ভালো, কারণ নিজের ঘরে থাকলে সেটা আপনার জন্য এক প্রকারের ইনভেস্টমেন্টও হয়, কারণ আপনার বাড়ির দাম বাড়তে থাকে এবং ঘর ভাড়ায় যে টাকা দেবেন সেটা আপনি সঞ্চয় করতে পারবেন। তবে বাড়ি ভাড়া কিংবা বাড়ি কিনা এর মধ্যে কোনটা বেশি লাভজনক সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কারণ আজকের দিনে বাড়ির দাম অনেক বেশি হয়ে গেছে আর আপনি কত বছর বয়সে বাড়ি কিনবেন সেটা অনেক গুরুত্বপূর্ণ। আরকুট 6 নম্বর নিয়মে বলেছেন, প্রতিটি মানুষ বাচ্চা থেকে যুবক এবং যুবক থেকে বৃদ্ধ হয়, আর মানুষ কখনো সুস্থ সবল থাকে না। মানুষ যখন বৃদ্ধ হয় বা যখন তার কাছে কোনো কাজ থাকে না, সেই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার কাছে একটি সিকিউর ফিউচার ইনকাম থাকা দরকার। যেমন আগেকার দিনে মানুষ সোনা বা মূল্যবান বস্তুকে মাটির নিচে লুকিয়ে রাখতো যাতে খারাপ সময়ে সেটাকে ব্যবহার করতে পারে। কিন্তু বন্ধুরা, এখন আপনাকে তো তেমন কিছু করতে হবে না। অনলাইনে গোল্ড ETF কিনতে পারবেন বা কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন, যেটা প্রায় 100 থেকে 110 বছর ধরে চলে আসছে। আর এর সঙ্গে রেগুলার ইনকামও পাবেন ডিভিডেন্ডের সাহায্যে। তাই আপনি আপনার ইনকামের একটি ছোট্ট অ্যামাউন্ট এসব কোম্পানিতে বা গোল্ডের ETF এ ইনভেস্ট করতে পারেন, যেটা লং টার্মে একটি বড় অ্যামাউন্ট হয়ে যাবে। এতে আপনার পরিবার এবং ভবিষ্যৎ দুটোই নিরাপদ হয়ে যাবে। এরপর 7 নম্বরে আরকুট তার বন্ধুদেরকে বলে, আজ আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি বলবো। এজন্য সে তাদেরকে একটি বাস্তব গল্প বলে যে একবার আরবদের কাছে একটি যুবক ছেলে আসে টাকা ধার নিতে। আরকুট তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন টাকা ধার নিতে চাও? ছেলেটি উত্তর দেয়, আমার বেতন খুব কম, তাই আমি সংসারের খরচ ঠিক মতো করতে পারি না। আর তাকে টাকা ধার দিতে মানা করে দেয়। আরকুট বলে, তোমার কাছে না আছে ভালো ইনকাম না আছে কোনো সঞ্চয়, ফলে আমি যদি তোমাকে টাকা ধার দিয়েও দিই তাহলেও তুমি সেটা শোধ করতে পারবে না। তাই তোমাকে টাকা ধার দিয়ে আমার লোকসান হবে। তুমি টাকা ধার করার পরিবর্তে নিজের ইনকামকে বাড়ানোর উপর ফোকাস করো। এরপর ছেলেটি বলে, আমি আমার মালিকের কাছে 2 বার বেতন বাড়ানোর জন্য অনুরোধ করেছি কিন্তু তিনি তা করেননি। ধনী হওয়ার জন্য তোমার কাছে প্রথম জিনিসটি আছে কিন্তু দ্বিতীয় জিনিসটি নেই। প্রথমটি তুমি চাও অনেকটা ইনকাম করতে, কিন্তু তোমার কাছে সেই অনুসারে দক্ষতা নেই যে তোমাকে মানুষ বেশি বেতন দেবে। আরকুট তার বন্ধুদেরকে বলে, অনেক লোক প্রচুর টাকা চায় কিন্তু তারা কখনো নিজের দক্ষতার উপর নজর দেয় না। সে এটা কখনো দেখে না যে বেশি বেতনের পরিবর্তে সে মালিককে কি দিতে পারবে। কারণ যে মানুষটি সবচেয়ে বেশি দক্ষ এবং জ্ঞানী হয় তিনি কোম্পানিতে এক্সট্রা ভ্যালু দিতে পারেন, ফলে স্বাভাবিকভাবেই তার বেতন বেশি হয়। তাই যে কাজই করো সেটা মন দিয়ে করো আর বিভিন্ন সময় নতুন নতুন দক্ষতা অর্জন করো। এতে তোমার ভ্যালু বাড়তে থাকবে আর তোমাকে বেশি বেতন চাইতে হবে না। তোমার মালিক খুশি হয়ে তোমাকে বেশি স্যালারি দেবে। আজ থেকে 300 বছর আগে একজন মানুষ বলেছিলেন, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো নিজের উপর ইনভেস্ট করা। কারণ আপনার বেতন যদি খুব কম হয় তাহলে সবার প্রথমে আপনাকে নিজের উপর ইনভেস্ট করতে হবে। কারণ ইনভেস্টমেন্ট নির্ভর করে নলেজের উপর, যার উপর ভিত্তি করে ডিভিডেন্ড বা এক্সট্রা ভ্যালু পাওয়া যায়। তাই ডিমান্ড করার আগে আপনাকে দেখতে হবে আপনি কি দিতে পারবেন, কারণ আজকের দিনে 90% ধনী মানুষ সেলফ মেড, কারণ তারা নিজেরা নিজের পরিশ্রম এবং নলেজের ভিত্তিতেই ধনী হয়েছেন। এসব লোক বেশি ভ্যালু দিয়েই ধনী হয়েছেন, তারা বেশি ডিমান্ড করে ধনী হননি। তাই ভ্যালু অ্যাড করতে নিজের নলেজকে বাড়ান, যাতে এক ডিমান্ড মাইন্ডসেট, এক ভিক্টিম মাইন্ডসেট বা এক পোর মাইন্ডসেট থেকে বের হওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। আশা করব আপনারা কিছু না কিছু শিখতে পেরেছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আপনাদের জন্য এরকম ভ্যালুয়েবল ভিডিও নিয়ে